বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি। বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকা ঋণ, বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন 5 ব্যাংক। এবং দুর্নীতির বরপুচু ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান 8,000 কোটি টাকা আত্মসাৎ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। শপথ নিতে পারেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফজল কবির খান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। গত 8ই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকজন ব্যক্তির সাথে সেনা সদস্যদের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তির সাথে কতিপয় সেনা সদস্যদের অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ব্যাংক দখল আর লুটপাট যেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের কাছে পান্তা ভাতের মতো সহজ। ইসলামী ব্যাংকের মতো নিজের নিয়ন্ত্রণে থাকা আরও 5 ব্যাংকেও ভয়াবহ লুটপাট চালিয়েছে এস আলম গ্রুপ। এতদিন টাকা ছাপিয়ে ঋণ দিয়ে এসব ব্যাংক বাঁচিয়ে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। হাসিনার পতনের পর সেই সুবিধাও এখন বন্ধ। ঝুঁকিতে এস আলমের ব্যাংকগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট, এটাই ছিল সাইফুল আলম মাসুদের নেশা। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আশীর্বাদে এস আলম গ্রুপের এই কর্ণধার নামে বেনামে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছেন লাখো কোটি টাকা। বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকও তার থাবা থেকে রেহাই পায়নি। ফোকলা করেছেন আরও কোটি ব্যাংক। 2017 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ছিল দেশের সবচেয়ে সমৃদ্ধ ব্যাংক, কিন্তু ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ওই বছর 5 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্যাংকটি লুটপাটের আয়োজন চূড়ান্ত হয়। গোয়েন্দা সংস্থার সহায়তায় এটিকে তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। ঋণের নামে লুটপাট চলতে থাকায় ব্যাংকটি ছাড়তে থাকেন দেশি বিদেশি স্পন্সর শেয়ার হোল্ডাররা। এখন ব্যাংকটিতে মাত্র 13% শেয়ার আছে বিদেশিদের হাতে, যদিও 2017 সালে বিদেশিদের শেয়ার ছিল প্রায় 52%। পুরনো দেশীয় উদ্যোক্তাদের অনেকেও শেয়ার বিক্রি করে দিয়েছেন, যার বেশিরভাগই নামে বেনামে এস আলম গ্রুপ কিনে নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2017 সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে 68,135 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ ছিল 61,641 কোটি টাকা। 2023 সাল শেষে 1,53,456 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দাঁড়ায় 1,60,026 কোটি টাকা, অর্থাৎ আমানতের চেয়ে ঋণ বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলতে হচ্ছে ব্যাংকটিকে। আর ব্যাংকটির মোট ঋণের 1/3 অর্থাৎ 50,000 কোটি টাকাই নামে বেনামে চলে গেছে এস আলমের পকেটে। এখনো তারা 500, 600, 1000 কোটি টাকা পাচারের চেষ্টা করছে। এই চোর চক্রকে আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থা আপনারা নেন। যারা এই ব্যাংকটাকে লুটপাট করেছে, এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এদিকে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরও 5টি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে এস আলম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি এখন 8,472 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4,243 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের 2,850 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের 535 কোটি টাকা এবং কমার্স ব্যাংকের ঘাটতি 503 কোটি টাকা।
ইসলামী ব্যাংকের মতো সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও এস আলমের হাতে যায় 2017 সালে। এর আগের বছর কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণও নেয় তারা। আর 2013 সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ সাইফুল আলম মাসুদের হাতে। এর আগে 2004 সালে শিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দখল করে এস আলম। ইসলামী ব্যাংক সহ এস আলমের মালিকানায় থাকা প্রতিটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি অর্থায়নের প্রায় 40,000 কোটি টাকার 10টি প্রকল্প থেকে 8,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন ওয়াসার পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। প্রায় 15 বছর ধরে ওয়াসাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা সাবেক এই এমডি যুক্তরাষ্ট্রে 14টি বাড়ির মালিক। পরিবারের সদস্যরাও সবাই থাকেন যুক্তরাষ্ট্রে। দেশটির নাগরিকও তারা। দুর্নীতির বরপুত্র তাকসিম এ খানের প্রভাব, প্রতিপত্তি আর সম্পত্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় ছাড়া আর কোনো যোগ্যতাই ছিল না তাকসিম এ খানের। ওই পরিচয়ের জোরেই 7 বার এমডি পদে নিয়োগ পান। যোগ্যদের দূরে সরিয়ে রেখে অযোগ্যদের দিয়েই কাজ করাতেন তিনি। এরা দলীয় ইমেজ ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবে। পানির খুনির লুটপাট দেখেন তাহলে আপনার অবাক হয়ে যাবেন। এমন লুটপাট যে যেখানে একজন জয়েন্ট সেক্রেটারি পদ মর্যাদায় 3 জন কর্মচারী থাকার কথা, এখানে কোনো কর্মচারী নেই। এমন প্রকল্প আছে যে প্রকল্পতে কোনো কাজ নেই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হচ্ছে। যদি কেউ মুখ খোলে তাকে সাসপেন্ড অথবা চাকরি থেকে ডিসমিস। তার আমলে পানির দাম বেড়েছে 16 বার। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকসিম এ খানের বরখাস্তের দাবি ওঠে। প্রতিদিন হয় সভা সমাবেশ। ওয়াসার এই এমডি অফিস করতেন না বললেই চলে। নিজের যেন উপস্থিত না হতে হয় সেজন্য চালু করেছিলেন ভার্চুয়াল অফিস, এমনকি পদত্যাগও করেছেন অনলাইনে। দুদকের তথ্য অনুযায়ী দুর্নীতির বরপুত্র তাকসিম যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে 14টি বাড়ির মালিক। ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বিদেশি প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন তাকসিম। একটা প্রজেক্ট তো 3,000 4,000 কোটি টাকা, তাতে 10টা প্রজেক্ট প্রায় 40,000 কোটি টাকা। উনি শুধু উপর মহলে যোগাযোগ করতেন এবং উনি মনে করতেন যে উনি যা বলবেন সেটাই হবে। কাজেই ওয়াসা বোর্ডের যে দায়িত্ব, সেই ওয়াসা বোর্ড সেই দায়িত্ব পালন করতে পারেনি বলেই এই অবস্থা হয়েছে। দেশে না বিদেশে কোথায় অবস্থান করছেন তাকসিম এ খান, এ নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তাকে বিচারের আওতায় এনে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকসিম সাহেব এটাকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করেছেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র না করে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। মোহাম্মদ কবিরের রিপোর্টে বিস্তারিত। নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার সরকারের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। অংশ নেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে সিনিয়র নেতারা বলেন, ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সেই শিক্ষা নেয়নি। এই 72 থেকে 75-এর ঘটনা আমরা এতদিন বলতাম যে কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সীমা লঙ্ঘন ও অহংকারের কারণে আওয়ামী নেত্রীকে পালিয়ে যেতে হয়েছে। ষড়যন্ত্র না করে শেখ হাসিনা সহ অন্যান্যদের আইনের কাছে আত্মসমর্পণের আহ্বান বিএনপি মহাসচিবের। আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে,
টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি করেছে ছাত্রদল। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিচার এবং শাস্তি কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের এই কর্মসূচি চলমান থাকবে। পার্শ্ববর্তী তারা যে বন্ধু দাবি করে ভারত, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান, অবিলম্বে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবেন। আমাদের যে সকল ছাত্রদলের নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, প্রতিটি পুঙ্খানুপুঙ্খর সুষ্ঠু বিচার আমরা না পাবো ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান জানান তারা। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হাসিনা পতনের পর আত্মগোপনে বিভিন্ন সিটির মেয়র কাউন্সিলররা, ব্যাহত নাগরিক সেবা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। চাষের মাছের উৎপাদন বৃদ্ধির কারণে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে ওঠায় এই সাফল্য। তবে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন আরও কয়েক গুণ বাড়ানোর সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। জলাশয় রক্ষা এবং দূষণ রোধের পরামর্শও তাদের। দর্শক, 21 স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদী হাসানের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর তথ্য বলছে 2023 সালে মোট 48 লাখ টন মাছ উৎপাদন করেছে বাংলাদেশ, যার মধ্যে 32 লাখ টন এসেছে চাষ থেকে আর 13 লাখ টন এসেছে মিঠা পানির উন্মুক্ত জলাশয় থেকে, বাকিটা সামুদ্রিক মাছ। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশ এখন মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। BFRI এর গবেষকদের মতে চাষের মাছের উৎপাদন বৃদ্ধির ফলেই অবস্থার এই উন্নতি হয়েছে। একসময় দেশের বেশিরভাগ মাছ মুক্ত জলাশয় থেকে এলেও এখন চাষের মাছের উৎপাদন হয় তার 3 গুণ। হাওর, বাওর, বিল, নদী রক্ষার পাশাপাশি এসব জায়গায় বিভিন্ন জাতের মাছের পুনঃ অবমুক্তকরণ এবং অভয়শ্রম তৈরি করা গেলে মুক্ত জলাশয়েও মাছের উৎপাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব। দেশীয় মাছকে সুরক্ষা করার জন্য যে পাবদা, গুলশা, ট্যাংরা যেগুলি উন্মুক্ত জলাশয় আছে, এরা মূলত প্রজনন করে মে থেকে জুলাইয়ের পর্যন্ত। এই যে এখন বৃষ্টির সময় আসছে, তারা কিন্তু প্রজনন সময়। এখন আমরা কি 3 মাস প্রজনন সময় কি বন্ধ রাখবো মাছ ধরা? এটা করা যাবে না। এটি আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এটি গবেষণা করা হয়েছে যে পিক টাইম কোনটা, কতটুক মিনিমাম সময় যদি আমরা মাছ ধরা বন্ধ রাখি তাহলে এই জেলেরাও ক্ষতিগ্রস্ত হবে না, মাছের উৎপাদনও বাড়বে। সেটি একটি তথ্য উপাত্ত সরকারের কাছে জমা দেওয়া আছে। অনেক জায়গায় নদী ও জলাশয়ে শিল্প কারখানার দূষণে বড় ক্ষতি করছে মাছের। এসবের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। নদীর পাড়ে যে অনেক সময় যে ইন্ডাস্ট্রিগুলি করা হয়েছে সেগুলি থেকে তাদের যে বর্জ্য নদীতে ছাড়া হয়, অনেক মাছ কিন্তু মাঝে মধ্যে মারা যায়। এটি মেঘনা নদীর একটি চিত্র কিন্তু আমরা প্রায় বছরই দেখি। আমি যখন মহাপরিচালকের দায়িত্বে ছিলাম সেই বিষয়ে আমি একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দিয়েছিলাম। এটি সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে আমাদের। কৃষি অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের জিডিপিতে মাছের অবদান 3%, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সাথে জড়িত 2 কোটি মানুষ। গত 20 বছরে গড়ে প্রায় 5% হারে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সমগ্র অর্থনীতিতে মাছের একটা বড় অবদান আছে, কারণ প্রায় 3% জিডিপির অবদান মৎস্য থেকে আসে। অপরদিকে আমাদের যেই রপ্তানি পণ্য আমরা যে বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তার মধ্যে মৎস্য খাত কখনো দ্বিতীয় আবার কখনো তৃতীয় স্থান অধিকার করে থাকে। দূষণের ফলে মাছের উৎপাদন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর আর্থিক মূল্যই বা কত, তার কোনো হিসেব নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে বিভিন্ন সিটির মেয়র ও কাউন্সিলররা।
কার্যালয়ে না আসায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখনও ধ্বংসস্তূপ রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়। শেখ হাসিনা সরকারের দেশ ত্যাগের পর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালানো হয় নগর ভবনে। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 20টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও। সেদিন থেকে আত্মগোপনে সিটি কর্পোরেশনের মেয়র সহ প্রায় 26 জন কাউন্সিলর। বিপর্যস্ত নাগরিক সেবা কার্যক্রম দ্রুত সমাধানের আশা প্রধান নির্বাহী কর্মকর্তার। ওয়ারিশন সার্টিফিকেট নিতে আসছি, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ পাওয়া যাবে। ওনারা বললো যতদিন না অফিস সচল হচ্ছে ততদিন। অফিসিয়ালি কোনো কাজ আমার একটা কাগজের দরকার হতো, আমি এসে পাচ্ছি না। মিটিং হলেই এখন সেখান থেকে সিদ্ধান্ত হবে যে কি করে আমাদের সিটি কর্পোরেশনের বাদবাকি কার্যক্রমগুলো চলমান। যেগুলো অনলাইন সেবা সেগুলো চালু আছে, কিন্তু ম্যানুয়ালি যেগুলো আপনার হোল্ডিং ট্যাক্স, তারপরে ট্রেড লাইসেন্স, তারপরে আমাদের ওই যে অটোরিকশার লাইসেন্স নবায়ন, এই কাজগুলো বিঘ্নিত আছে। একই চিত্র কুমিল্লা সিটি কর্পোরেশনেও। এখানে 27টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত মিলে কাউন্সিলর 36 জন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে তারা। সব ধরনের সেবা বন্ধ থাকায় বিপাকে নাগরিকরা। তো সকল সেক্টরে তো দেখলাম যে তারা তো এখনো কেউই তো কাজে ফিরে আসে নাই। দেশের পরিস্থিতির কারণে কাউন্সিলর কিন্তু অফিস করতেছে না। টিকা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন চাচ্ছে, তো জন্ম নিবন্ধন করতে পারছি না। রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের মধ্যে 20 জন কাউন্সিলরের কার্যালয়ে ফাঁকা। তালা ঝুলছে তাদের ব্যক্তিগত কার্যালয়েও। অনুপস্থিত 6 জন সংরক্ষিত কাউন্সিলরও। এ অবস্থায় জাতীয়তা সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশান সনদ সহ অন্যান্য সনদ ইস্যু করা যাচ্ছে না। ভোগান্তিতে নগরবাসী। জরুরিভাবে প্রত্যয়নপত্রের প্রয়োজন, সেক্ষেত্রে আমি কাউন্সিলর অফিসে যে পাইনি চারিত্রিক সনদপত্র, আমি ওটা করব। তা আমি কাউন্সিল অফিসে গেলাম, যা দেখি কাউন্সিল অফিস বন্ধ। তাদের পাচ্ছি না। আমাদের জন্মসদন সহ আমরা বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হচ্ছি। প্রত্যয়ন এখন একটা করব সিগনেচারের জন্য, সেই সিগনেচারটা নেওয়ার জন্য আমাকে ঘুরতে হচ্ছে। বিশেষ প্রয়োজনে সেবা নিতে নগর ভবনে যোগাযোগের পরামর্শ সিটি মেয়রের। যারা কাউন্সিলর অফিস যাদের ক্লোজ আছে, যারা আমরা স্থানীয়ভাবে যে সেবাটা মানুষকে নিশ্চিত করা দরকার, সেটা আমরা সেন্ট্রালি এখানে আসলে সরাসরি দিচ্ছি। অনির্বাচিত কোনো লোককে বা দায়িত্ব দেব সেরকম কোনো সুযোগ নাই। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি। বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। নামে বেনামে এসা আলমের লাখো কোটি টাকা ঋণ। বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন 5 ব্যাংক। এবং দুর্নীতির বরপুত্র ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান 8,000 কোটি টাকা আত্মসাৎ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।